এবার হরমুজে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের। উদ্ধার অভিযান ও হামলা, তেহরানের বিভিন্ন শহরে পাল্টা আক্রমণ, আলোচনায় প্রভাব পড়বে না বলছেন ট্রাম্প। যুদ্ধের ব্যয় সামাল দিতে বিশাল প্রতিরক্ষা বাজেট চান মার্কিন প্রেসিডেন্ট। অভ্যন্তরীণ খাতে কাটছাঁটের প্রস্তাব হোয়াইট হাউসের। We have all these other people. We're fighting wars. We have to take care of one thing: military protection. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। F-15 যুদ্ধ বিমান ধ্বংসের পর A-10 মডেলের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বিধ্বস্ত বিমানের 2 আরোহীর একজনকে উদ্ধার করতে গিয়ে 2টি মার্কিন বিমান হামলার মুখে পড়ে। ভূপাতিতের ঘটনায় ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইসরায়েলের শিল্পাঞ্চল নেগেভে হামলা চালিয়েছে ইরান। তেহরান ও লেবাননে অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর আক্রমণ। নতুন করে যুক্তরাষ্ট্রের A-10 মডেলের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, স্থানীয় সময় শুক্রবার সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানটিতে আঘাত হানা হয়। এর আগে বিধ্বস্ত হওয়া F-15E যুদ্ধ বিমানের উদ্ধার অভিযানে অংশ নেয় A-10 ওয়ার্থক যুদ্ধ বিমান। সেটিও হামলার শিকার হয়ে হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। মার্কিন কর্মকর্তার বরাতে সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়, F-15E বিধ্বস্তের সময় 2 আরোহীর একজনকে উদ্ধার করতে গিয়ে 2টি মার্কিন বিমান হামলার মুখে পড়ে। এ সময় A-10 ওয়ার্থক যুদ্ধ বিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। অভিযানে থাকা 2টি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এর মধ্যেও মধ্য ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালায় ইরান। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইরান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরটিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে। রাজধানীর পশ্চিমের কারাচ শহরেও পরপর কয়েকটি বিস্ফোরণ হয়। লেবাননের দক্ষিণাঞ্চলেও দিবাইবিনা শহরে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনারা। পূর্ব লেবাননে একটি গুরুত্বপূর্ণ সেতু লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। এতে সোহমর ও মাসঘারা এলাকা দুটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে সীমান্ত সংলগ্ন সামরিক এলাকা ও ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। তবে যুদ্ধ বিমান ভূপাতিতের ঘটনায় ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। এদিকে ট্রাম্পের ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ট্রাম্পের এই বক্তব্যকে বড় ধরনের যুদ্ধাপরাধ করার ইচ্ছা ও স্বীকারোক্তি বলে অভিহিত করেন তিনি। পেজিশকিয়ান আরও বলেন, যারাই যুদ্ধাপরাধীদের সামনে নীরব থেকেছে তাদের অনেক বড় মূল্য দিতে হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার মধ্যেও পুরোপুরি ভেঙে পড়েনি ইরানের সামরিক সক্ষমতা, এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের দাবি আর বাস্তব চিত্রের মধ্যে রয়ে গেছে বিস্তর ফারাক। এখন প্রশ্ন উঠেছে, সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের পর কি যুদ্ধ দ্রুত শেষ হবে, নাকি এখনো বাকি দীর্ঘ পথ? যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের বেশিরভাগ সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সংঘাত শুরুর পর থেকেই বেশ কয়েকবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা 90% কমে গেছে এবং বেশিরভাগ উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে এর মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলোতে অব্যাহত হামলার মাধ্যমে ট্রাম্পের সেই মন্তব্যকে ভুল প্রমাণ করেছে তেহরান। এমনকি খোদ মার্কিন গোয়েন্দারাই ট্রাম্পের দাবির পুরোপুরি উল্টো তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, লাগাতার হামলার পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও ড্রোন সক্ষমতা অক্ষত রয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদন বলছে, হাজার হাজার ড্রোন এখনও মজুত আছে এবং উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। এমনকি কিছু লঞ্চার হামলার কারণে সাময়িকভাবে অচল হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বিশ্লেষকদের মতে, ইরানের টিকে থাকার মূল কারণ তাদের সুড়ঙ্গ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। মাটির নিচে বিস্তৃত নেটওয়ার্কে লুকিয়ে রাখা লঞ্চারগুলো শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। পাশাপাশি লঞ্চারগুলো দ্রুত স্থান পরিবর্তন করায় সেগুলোকে টার্গেট করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও জটিল।
যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় উদ্বেগ হলো ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও নৌ সক্ষমতা। তেহরানের কাছে এখনও স্বল্প পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শত শত ছোট নৌযান এবং ড্রোন বোট রয়েছে। এগুলোকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হিসেবে দেখছে মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর এমনটা হলে বৈশ্বিক অর্থনীতির উপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র দখলে নিতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভিযানের মাধ্যমে এটি সম্ভব হলেও এর ব্যাপক ঝুঁকি রয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ধরনের অভিযানে পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা নিয়ে শঙ্কিত অনেকে। দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চায় ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সেই ধারাবাহিকতা এবার আলোচনায় এসেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি দখলে নেয়ার পরিকল্পনা। প্রথমেই প্রশ্ন আসে, ইরানের কাছে কি পরিমাণ ইউরেনিয়াম আছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী তেহরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই মাত্রা থেকে 90% উন্নীত করা তুলনামূলক সহজ, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয়। বিশেষজ্ঞদের মতে এই মজুদ থেকে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এই ইউরেনিয়াম মূলত 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা ইস্পাহান, নাতাঞ্জ এবং ফোর্দোতে রাখা আছে বলে মনে করা হচ্ছে। এসব স্থাপনার বেশিরভাগই ভূগর্ভে, যা সামরিক হামলার পরও পুরোপুরি ধ্বংস করা কঠিন। আর এগুলোকে সামরিকভাবে দখলের প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অভিযান হবে অত্যন্ত কঠিন, কারণ এসব স্থাপনা সমুদ্র থেকে অনেক দূরে এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেখানে পৌঁছাতে হবে। শুধু পৌঁছানোই নয়, ধ্বংসস্তূপ সরিয়ে ভূগর্ভে ঢুকে এলাকা নিরাপদ রাখা এবং দীর্ঘ সময় ধরে অপারেশন চালানো, সব মিলিয়ে এটি একটি জটিল ও ঝুঁকিপূর্ণ মিশন। এর সঙ্গে রয়েছে বড় ধরনের রাসায়নিক ঝুঁকিও। এই ইউরেনিয়াম সাধারণত ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস আকারে সংরক্ষিত থাকে। এটি পানির সংস্পর্শে এলে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক তৈরি করে। কোনো সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলেও মারাত্মক দূষণ ছড়িয়ে পড়তে পারে, যা আশপাশের মানুষের জন্য বিপজ্জনক। তবে এগুলো ধ্বংস করাও সহজ সমাধান নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইউরেনিয়াম ধ্বংস করতে গেলে আশপাশের এলাকায় দীর্ঘমেয়াদী রাসায়নিক দূষণ তৈরি হতে পারে। তাছাড়া সব উপাদান ধ্বংস হয়েছে কিনা নিশ্চিত হওয়াও কঠিন। এ কারণে ভবিষ্যতে আবার তা ব্যবহার করার প্রশ্ন থেকেই যায়। তবে ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে। 1994 সালে প্রজেক্ট স্যাফায়ারের মাধ্যমে কাজাখস্তান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেটি ছিল শান্তিপূর্ণ পরিবেশে এবং সংশ্লিষ্ট দেশের সম্মতিতে, যা বর্তমান পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ আলাদা। বিশ্লেষকদের মতে সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক সমাধানই বেশি কার্যকর। ইউরেনিয়াম কম মাত্রায় নামিয়ে আনা, আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখা বা চুক্তির মাধ্যমে সরিয়ে নেওয়া, এসবই তুলনামূলক নিরাপদ পথ। বিশ্লেষকরা বলছেন, ইরানের ইউরেনিয়াম দখল করা শুধু সামরিক অভিযানই নয়, এটি একটি জটিল সমীকরণও, যেখানে একদিকে রয়েছে যুদ্ধের ঝুঁকি, অন্যদিকে পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা। তাই সমাধান খুঁজতে এখনও কূটনীতিক পথই সবচেয়ে বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধের ব্যয় সামাল দিতে বিশাল প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা মার্কিন সামরিক দফতর পেন্টাগনের গেল 1 বছরের 40% বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাব। সামরিক বাজেট বাড়াতে গিয়ে অভ্যন্তরীণ খাতের বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। এর ফলে জনকল্যাণমূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষায় 2027 অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার মার্কিন আইন প্রণেতাদের কাছে এই প্রস্তাব পেশ করা হয়। এটি গত 1 বছরে পেন্টাগনের 40% বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাব, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ। যুদ্ধের আর্থিক চাপ এই বাজেটে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রুদ্ধতার কংগ্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রের ঘাটতি পূরণ এবং সামরিক অভিযান অব্যাহত রাখতেই এই বর্ধিত বরাদ্দের দাবি জানিয়েছেন ট্রাম্প।
প্রতিরক্ষা বাজেট বাড়াতে গিয়ে অভ্যন্তরীণ খাতে বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস, যা পরিবেশ রক্ষা, আবাসন সহায়তা এবং শিক্ষা খাতের মতো জনকল্যাণমূলক কর্মসূচিগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ডে কেয়ার ও মেডিকেয়ারের মতো সামাজিক খাতের ব্যয় রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। তবে এই বাজেটের তীব্র বিরোধিতা করে ডেমোক্রেটরা। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তারা জানায়, আমেরিকার জনগণ স্বাস্থ্য সেবা চায়, যুদ্ধ নয়। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে এক হঠকারী যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে বলেও উল্লেখ করা হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আরও গুরুত্বপূর্ণ, স্বার্থের বিষয়ে চাপ নেই মন্তব্য পল কাপুরের। সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নত প্রযুক্তি সহায়তার প্রস্তাব। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ সরাসরি আঘাত হানছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হয় ভারতে চলছে এলপিজি সংকট। অন্যদিকে বিশ্বজুড়ে বিমান ভাড়া বেড়েই চলছে, সারচার্জ বাড়িয়েছে বিভিন্ন বড় এয়ারলাইন্স। দীর্ঘমেয়াদে ভ্রমণ খরচ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারতের প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে এলপিজি সংকট তীব্র আকার ধারণ করেছে। অটোরিকশা চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্যাসের জন্য। সরবরাহ অনিশ্চয়তায় তাদের দৈনিক আয়ও কমে যাচ্ছে। এই সংকটের পেছনে বড় কারণ ইরান যুদ্ধ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক এলপিজি সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারত দৈনিক উৎপাদন বাড়িয়ে 50,000 মেট্রিক টনে উন্নীত করেছে, যদিও চাহিদা প্রায় 80,000 মেট্রিক টন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে অতিরিক্ত আমদানি নিশ্চিতের চেষ্টা করছে দেশটি। ফ্রান্সের কিছু ফিলিং স্টেশনে সাময়িক সরবরাহ চাপ ও চাহিদা বেড়ে যাওয়ায় সমস্যা দেখা দিচ্ছে। প্রশাসনের দাবি, দেশে জ্বালানি সংকট নেই। ফরাসি জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ফ্রান্স মূলত আটলান্টিক রুটের উপর নির্ভরশীল হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব কম। এদিকে ইরান যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক বিমান শিল্পেও। এয়ার চায়না সাউদার্ন এয়ারলাইন্স, ক্যাথওয়ে প্যাসিফিকের মতো বড় এয়ারলাইন্স জ্বালানি সারচার্জ বাড়িয়েছে। আমেরিকান এয়ারলাইন্স অতিরিক্ত $400 মিলিয়ন ব্যয়ের আশঙ্কা করছে। অন্যদিকে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স এর মধ্যেই শতাধিক ফ্লাইট বাতিলের পরিকল্পনা নিয়েছে। বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম বাড়ার এই ধাক্কা দীর্ঘমেয়াদে ভ্রমণ খরচ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরি করবে। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে পাকিস্তানের জ্বালানির নজিরবিহীন দাম বেড়েছে। ডিজেলের দাম এক লাফে প্রায় 55% বেড়ে লিটার প্রতি 520 রুপি, আর পেট্রোল 42% বেড়ে দাঁড়িয়েছে 458 রুপিতে। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা। এদিকে হরমুজ প্রণালী হয়ে নিরাপদে পাকিস্তানের 2টি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ দৃশ্য পাকিস্তানের। একে তো মিলছে না জ্বালানি, তার উপর দামেও চোখ রাঙানি। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম এক লাফে প্রায় 55% বেড়ে লিটার প্রতি 520 রুপি, আর পেট্রোল 42% বেড়ে দাঁড়িয়েছে 458 রুপিতে। এই মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হানছে পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে। সাধারণ মানুষের অভিযোগ, জ্বালানির দাম বাড়িয়ে তাদের উপর অন্যায় করছে সরকার। এতে প্রশাসনের নেয়া ইতিবাচক পদক্ষেপগুলো এখন ম্লান হয়ে যাচ্ছে। 460 रुपए लीटर पेट्रोल हो गया, गरीब बंदा क्या करेगा? যদি 460 রুপি দিয়ে পেট্রোল কিনতে হয়, তাহলে মানুষ তাদের সন্তানদের কি খাওয়াবে, কিভাবে গৃহস্থলীর ব্যয় বহন করবে? में 3 बच्चे हैं, उसके घर में भूख है। पहले 55 रुपए लीटर बढ़ाया। প্রথমে তারা প্রতি লিটারের দাম 55 রুপি বাড়িয়েছে, এরপর আরো 137 রুপি। দরিদ্র মানুষদের উপর এটা অন্যায় করা হচ্ছে। ये तो मैं कहता हूँ कि बिल्कुल नाजायज है। দেশটির জ্বালানি মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত। সরকার গত 3 সপ্তাহে প্রায় 129 বিলিয়ন রুপি ভর্তুকি দিলেও সেটি আর টেকসই নয় বলে জানান কর্মকর্তারা। হরমুজ প্রণালী হয়ে তেল আমদানি নির্ভর পাকিস্তানে সরবরাহ ঝুঁকিও বাড়ছে। এতে ভবিষ্যতে আরও মূল্যচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পাকিস্তানের 2টি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামনে আরও 20টি জাহাজ পাকিস্তানের পতাকা নিয়ে যাত্রার প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। আমাদের 2টি জাহাজ হরমুজ অতিক্রমের জন্য অপেক্ষায় ছিল, যা সফলভাবে পার হয়েছে। উপপ্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে। दोनों जहाज अल्हम्दुलिल्लाह वहाँ से गुजर गए।
বিশ্লেষকদের আশঙ্কা, এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র জনগোষ্ঠী। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনায় পাকিস্তান। নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে ইসলামাবাদ। আর সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, পিছিয়ে পড়ছে কি ভারত? দৃশ্যমান কূটনীতির এই লড়াইয়ে দিল্লির নীরবতা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে বিশ্লেষকদের মতে উপস্থিতির চেয়ে আসল পরীক্ষা হলো কৌশল। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনায় পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা তেহরানে পৌঁছে দেয়া থেকে শুরু করে চীনের সমর্থন চাওয়া, সব মিলিয়ে কূটনৈতিকভাবে বেশ সক্রিয় ইসলামাবাদ। এমনকি যুদ্ধ বন্ধে একাধিক প্রস্তাব নিয়ে তারা আলোচনার উদ্যোগও নিয়েছে, যদিও তা এখনও ফলপ্রসূ হয়নি। এরই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লির নীতি নির্ধারক মহলেও পাওয়া গেছে বিভক্ত মত। কেউ বলছেন আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে ভারতের আরও দৃশ্যমান হওয়া উচিত ছিল। আবার অনেকে মনে করছেন আমন্ত্রণ ছাড়া মধ্যস্থতায় জড়ানো কৌশলগত ভুল হতে পারে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের এই ভূমিকাকে দালালি বলে উড়িয়ে দিয়েছেন। বিশ্লেষক হ্যাপিমন জ্যাকব মনে করেন ভারতের প্রতিক্রিয়ার পেছনে কাজ করছে প্রতিযোগিতামূলক উদ্বেগ। তার মতে কেবল দৃশ্যমান হওয়ার তাড়না কোনো কার্যকর কূটনীতির ভিত্তি হতে পারে না। মাইকেল কুগলম্যান বলছেন, ভারত কখনোই এই মধ্যস্থতার দৌড়ে ছিল না, এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া এতে জড়ানোর সম্ভাবনাও কম। অন্যদিকে পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তার পেছনে রয়েছে তার ভৌগোলিক ও কৌশলগত বাস্তবতা। পাকিস্তান একদিকে ইরান, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে বার্তাবাহকের সুবিধা পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই তৎপরতা আংশিকভাবে নিজেদের নিরাপত্তা ঝুঁকি কমানোর কৌশলও, কারণ যুদ্ধ বিস্তৃত হলে ইসলামাবাদ সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে তিনি আরও বলেন, ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ঢাকার কোনো চাপ নেই। পল কাপুর জানান, সার্বভৌমত্ব সুরক্ষায় বাংলাদেশকে উন্নত প্রযুক্তি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে ঢাকার উপর চাপ নেই বলেও জানান তিনি। Bangladesh and the United States have just such a mutually beneficial relationship, and those benefits are growing. As a result, the U.S.-Bangladesh partnership isn't just important for our two countries, it's essential. দুই দেশের ব্যবসা বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তা সহ সহযোগিতার বিষয় নিয়েও কথা বলেন পল কাপুর। জানান, উন্নত প্রযুক্তি সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা স্বাধীনভাবে ব্যবহার করে সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারবে বাংলাদেশ। Evolved into cooperation on issues like health, education, disaster response, and economic growth. Today, we engage each other across a wide variety of domains: security, trade and investment, governance, regional diplomacy, the list goes on. এ সময় ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও জনগণকে অভিনন্দন জানান পল কাপুর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান লোরা ফ্রেডম্যান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান তিনি। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের হলিউডের হিলটন ইউনিভার্সিটিতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের আয়োজন করা হয়। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেট আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মার্কিন কংগ্রেস ওম্যান লোরা ফ্রিডম্যান।
এদিন বাংলাদেশ যুক্তরাষ্ট্র উভয় দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সুবিধার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত ইতিবাচক বলে জানান তিনি। দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করতে যুক্তরাষ্ট্রের চলমান কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন লরা। আমি মনে করি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। পারস্পরিক স্বার্থে এই সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত কনসাল জেনারেলও। বাংলাদেশের অ্যাচিভমেন্ট এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব আরোপের বিষয়ে আমরা জোর দিয়েছি। এ ধরনের আয়োজনের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকার লোকজনের জানা উচিত যে বাংলাদেশি কমিউনিটি কত বড়, কত সাকসেসফুল, আমাদের কালচারাল হেরিটেজ কত রিচ, এবং এটাই খুবই ইটস এ ভেরি পজিটিভ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার একটি চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের উপরও জোর দেওয়া হয় এই অনুষ্ঠানে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে বলরুমের নিচে বিশাল বাংকার নির্মাণের তথ্য সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পিত বলরুম প্রকল্প নিয়ে সমালোচনার মুখে গোপন সব তথ্য প্রকাশ করেছে ট্রাম্প। কঠোর নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধা থাকবে বাংকারটিতে। $40 কোটি ব্যয়ে বলরুম প্রকল্পের উপরের অংশ নিয়ে জনমনে কৌতূহল থাকলেও এর ভূগর্ভস্থ অংশটি সবচেয়ে জটিল ও ব্যয়বহুল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি হোয়াইট হাউসের ব্যয়বহুল সংস্কার কাজ নিয়ে সমালোচনায় পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিতর্কে বাড়তি মাত্রা যোগ করে প্রেসিডেন্টের পরিকল্পিত বলরুম তৈরির কাজ। বলরুম নির্মাণ নিয়ে আইনি চ্যালেঞ্জের মুখে একটি ভূগর্ভস্থ স্থাপনার কথা সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের স্থাপনার বিস্তারিত তথ্য গোপন রাখা হলেও নিজের সংস্কার কাজের যৌক্তিকতা প্রমাণে স্থাপনাটির বিশদ বিবরণ দিচ্ছেন তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট জানান 90,000 বর্গফুটের বলরুমটি মূলত নিচের ভূগর্ভস্থ প্রকল্পের জন্য একটি আচ্ছাদন হিসেবে কাজ করবে। ট্রাম্পের বর্ণনা অনুযায়ী এই বাংকারে বোমার আঘাত প্রতিরোধক আশ্রয়স্থল এবং একটি হাসপাতাল সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধা থাকবে। এছাড়া সর্বাধুনিক গোপন যোগাযোগ ব্যবস্থা ও জৈব অস্ত্র প্রতিরোধী ব্যবস্থাও রাখা হবে। উপরের বলরুমটি ড্রোন, গুলি ও অন্যান্য হামলা থেকে ভূগর্ভস্থ স্থাপনাটিকে রক্ষা করবে। এতে থাকবে উচ্চমাত্রার বুলেট প্রুফ গ্লাস। তবে ট্রাম্পের এই প্রকল্প নিয়ে আইনি জটিলতাও অনেক। মার্কিন সিনেট সার্ভিস আদালতে দুবার নথিপত্র জমা দিয়ে বলরুম প্রকল্পটি সম্পন্ন করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। তবে বিচারক লিউন এসব যুক্তির বেশিরভাগই প্রত্যাখ্যান করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের সঙ্গে মার্কিন বাহিনীর কোন শাখা জড়িত এবং নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ কত, এমন অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার, অপরাধ সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান পুলিশের। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে। পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনা প্রধানকে বরখাস্ত করা হয়। যদিও পেন্টাগন বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে 41তম আর্মি চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন, তবে তার মেয়াদ আরও 1 বছরের বেশি সময় বাকি ছিল। জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর, প্রতিরক্ষা দফতর। যুদ্ধবিরতি অব্যাহত থাকলেও গাজায় থামছে না রক্তপাত। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেল বিশেষ চাহিদা সম্পন্ন এক ফিলিস্তিনি। উত্তর গাজায় ইসরায়েলি ড্রোনের আঘাতে আহত হয়েছেন অন্তত 6 বেসামরিক নাগরিক। অন্যদিকে গাজার চিকিৎসা খাতে ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা SMF। দখলদারদের কড়াকড়িতে উপত্যকায় প্রবেশ করতে পারছে না খাদ্য ও ওষুধবাহী ট্রাক, যা সংকটে ফেলেছে গাজার চিকিৎসা ব্যবস্থাকে।
দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ার আবু শারক এলাকায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত 6 বেসামরিক ফিলিস্তিনি। স্থানীয় সূত্র জানায় শুক্রবার সন্ধ্যায় একটি ইসরায়েলি ড্রোন সরাসরি আঘাত হানে। এতে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই আহতদের উদ্ধার করে আল শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। গাজায় চিকিৎসা খাতে ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার চিকিৎসা সংস্থা MSF। তারা জানায় 2026 সালের জানুয়ারির শুরু থেকে গাজায় কোনো চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করাতে পারেনি তারা। ইসরায়েলি বাধায় সীমান্তে আটকে আছে খাদ্য ও ঔষধবাহী ট্রাক, ফলে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মারাত্মক সংকট। সবচেয়ে বড় প্রভাব পড়েছে দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায়। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ ও শ্বাসতন্ত্রের চিকিৎসায় প্রায় 50% প্রয়োজনীয় ঔষধ এখন সংকটাপন্ন পর্যায়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নতুন রোগী নেওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে MSF। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো রোগী। ঘাটতি দেখা দিয়েছে মৌলিক চিকিৎসা সরঞ্জামেও। গজ, ব্যান্ডেজ সহ ক্ষত পরিচর্যার উপকরণ সংকটে পড়েছে হাসপাতালগুলো। চিকিৎসকরা বলছেন সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালালেও দীর্ঘ সময় সেবা চালিয়ে যাওয়া সম্ভব নয়। অবরোধ অব্যাহত থাকলে প্রয়োজনীয় চিকিৎসা সংকটে মৃত্যু ঝুঁকি আরও বাড়বে। গাজায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 24 জন। জিটোমির অঞ্চলে রুশ হামলায় প্রায় 200টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। আক্রমণ প্রতিহতের দাবি করেছে মস্কো। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। মিসাইল, বোমা ও ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। রাজধানী কিয়েভের কাছে একটি শহরের আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানে। এছাড়া ইউক্রেনের ঝিটুমির অঞ্চলে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান হামলায় অন্তত 200টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আবাসিক এলাকাগুলোতে বড় ধরনের ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। কিয়েভে রুশ হামলায় একটি পশু চিকিৎসা ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর জানান এই হামলায় অন্তত 20টি প্রাণী মারা গেছে। ভেটেরিনারি ক্লিনিক লক্ষ্যবস্তু হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে প্রাণী সম্পদের উপর। ইউক্রেনের বিমান বাহিনী জানায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অন্তত 542টি ড্রোন ও 37টি মিসাইল ছুড়েছে রাশিয়া। এর মধ্যে 515টি ড্রোন ও 26টি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। অন্যদিকে মস্কোর একটি ব্যবসা কেন্দ্রের কাছে ইউক্রেনের হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস। তাদের দাবি, এ হামলার লক্ষ্য ছিলেন একজন জ্যেষ্ঠ আইনশৃঙ্খলা কর্মকর্তা। কর্তৃপক্ষ বলছে ওই কর্মকর্তার উপর আগে থেকেই নজরদারি চালানো হয়। এছাড়া রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করেও হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। বরকতুল্লাহ, সময় সংবাদ। রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 24 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 শিশু রয়েছে। স্থানীয় সময় শুক্রবার একটি স্টেশনের কাছে ট্রেনটির 7টি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে অংশ নেন 1.5 শতাধিক বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দলের সদস্যরা। আজকে পড়া যাত্রীদের সরিয়ে নিতে ঘটনাস্থলে দ্রুত বিশেষ ট্রেন ও বাস পাঠানো হয়। এর মধ্যে আহতদের জন্য কাছের গ্রামে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ট্রেনের বগিগুলো উদ্ধারে অন্তত 40টি বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ট্রেনটি চেলিয়াবিনিক্স থেকে মস্কো যাচ্ছিল। মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক জান্তা প্রধান মিং অং হ্লাইং। শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে 584 সদস্যের মধ্যে 293 ভোট পান তিনি। 2021 সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন হ্লাইং। সমালোচনার মুখে গত বছর ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিতর্কিত নির্বাচনে জয় পান সেনা সমর্থিত দল। সেই সরকারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তা প্রধান। ক্ষমতা ধরে রাখতে তার এই পদক্ষেপকে বিশ্লেষকরা দেখছেন কৌশলগত শক্তি ধরে রাখার অংশ হিসেবে। তবে দেশের সেনাবাহিনী ও বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে চলমান গৃহযুদ্ধ এখনও জটিল অবস্থায় রয়েছে, যা দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে কঠিন করে তুলেছে। দক্ষিণ এশিয়ায় বৈষম্যের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে যাচ্ছে নেপাল। প্রথমবারের মতো দলিতদের কাছে রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনার ঘোষণা দিয়েছেন বলেন্দ্র শাহ সরকার। প্রতীকী এই পদক্ষেপে স্বীকৃতি পেতে যাচ্ছে দীর্ঘদিনের
সামাজিক বঞ্চনা। নেপালে প্রথমবারের মতো দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ১০০ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যেই এই আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করা হবে। এর মাধ্যমে রাষ্ট্র স্বীকার করবে দীর্ঘদিন ধরে কাঠামোগত বৈষম্যের শিকার হয়েছে দলিতরা। দেশটির প্রায় ১৩% মানুষ দলিত সম্প্রদায়ের। তারা ঐতিহ্যগতভাবে হিন্দু বর্ণপ্রথার নিচের স্তরে অবস্থান করে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদায় তারা বঞ্চনার শিকার হয়ে এসেছে প্রজন্মের পর প্রজন্ম। সরকারি তথ্য অনুযায়ী এখনও প্রায় ৪২% দলিত দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অধিকার কর্মীরা। তাদের মতে রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনা আত্মমর্যাদা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে তারা সতর্ক করে বলছেন, বাস্তব পরিবর্তনের জন্য প্রয়োজন সাংবিধানিক অধিকার বাস্তবায়ন, শিক্ষা ও চাকরিতে সমতা নিশ্চিত করা এবং সামাজিক মানসিকতার পরিবর্তন। নেপালের এই পদক্ষেপ এর মধ্যেই আঞ্চলিক আলোচনায় প্রভাব ফেলেছে। ভারতের দলিত নেতা চন্দ্রশেখর আজাদ একই ধরনের রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন। পাকিস্তান ও শ্রীলঙ্কাতেও দলিতদের অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ সফল হলে দক্ষিণ এশিয়া জুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন করে গতি আসতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সংঘাত নিরসনের মধ্যস্থতা করছে চীন। বেজিংয়ের দাবি, দুই প্রতিবেশী দেশের শান্তি আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশে আলোচনায় টেবিলে বসতে সম্মত হয়েছে। গত অক্টোবর থেকে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির পর বেইজিং এই বিশেষ উদ্যোগ নেয়। বর্তমানে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উরুমুকিতে এই বৈঠক চলছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই আফগান তালেবানের বিরুদ্ধে জঙ্গি মদতের অভিযোগ তুললেও কাবুল তা অস্বীকার করে আসছে। এই বৈরী সম্পর্ক স্বাভাবিক করতে গত মার্চ থেকেই এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে চীন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্য সহ কয়েকজন। শুক্রবার বান্নু জেলার একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিস্ফোরণে আশেপাশের বেশ কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, বিস্ফোরক বোঝায় একটি গাড়ি নিয়ে আত্মঘাতী এক হামলাকারী পুলিশ স্টেশনে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এ সময় গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এই অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে। সুদানে আবারও হাসপাতালে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনই চিকিৎসা কর্মী। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা জানিয়েছে, সুদানের হোয়াইট নাইল অঙ্গরাজ্যের আল জাবাইন হাসপাতালে ড্রোনে হামলা চালানো হয়। এতে অপারেশন থিয়েটার ও মাতৃত্ব বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। সংস্থাটি বলছে, এই হামলা ঘটেছে শিশুদের টিকাদান কর্মসূচির সময়, যা অত্যন্ত ভয়াবহ। এর পেছনে আধা সামরিক বাহিনী RSF এর দায়ী করছে সুদান সেনাবাহিনী। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধে হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থা ধারাবাহিকভাবে আক্রমণের মুখে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ পর্যন্ত ২০০টির বেশি স্বাস্থ্য কেন্দ্রে হামলা হয়েছে। আফ্রিকা থেকে ধেয়ে যাওয়া সাহারা মরুভূমির ধূলিঝড় আঘাত হেনেছে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায়। শহর জুড়ে ধুলার আস্তরণ জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বাতাসের মান আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সাইপ্রাসের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ধূলিকণা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে, যার কারণে দৃষ্টিসীমা অনেকটা কমে গেছে। শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। শুধু সাইপ্রাসই নয়, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশেও এর প্রভাব পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের ধূলিঝড় এখন এই অঞ্চলে প্রায় দেখা যাচ্ছে। কিউবায় আবারও ২০০০-এর বেশি বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। চলতি বছর দ্বিতীয়বারের মতো এই পদক্ষেপ নেওয়া হয়। বৃহস্পতিবার বন্দীদের
মুক্তির ঘোষণা দেওয়া হয়, যা 2011 সালের পর থেকে পঞ্চম সাধারণ ক্ষমা। এই সিদ্ধান্তকে মানবিক ও সার্বভৌম উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। বন্দীদের অপরাধ, আচরণ, স্বাস্থ্যগত অবস্থা এবং কারাভোগের সময় বিবেচনায় এনে এই তালিকা করা হয়, যেখানে সহিংস বা গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্তদের বাদ রাখা হয়েছে। সাধারণ ক্ষমার আওতায় রয়েছে তরুণ, নারী, 60 বছরের বেশি বয়সী ব্যক্তি, বিদেশি নাগরিক এবং প্রবাসী কিউবানরাও। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ কূটনৈতিক গুরুত্ব বহন করছে বলে মনে করছে কিউবা সরকার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। আগামী 17 মে নিউ ইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত জ্যাকসন হাইটসে এই প্যারেড অনুষ্ঠিত হবে। যৌথভাবে প্যারেড উদ্বোধন করবেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও সিটির মেয়র জোহরান মামদানি। এরই মধ্যে প্যারেড ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা। চতুর্থবারের মতো আয়োজিত এই প্যারেডের আয়োজক সম্মিলিতভাবে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, জেবিবিএ, হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ও ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল। আয়োজকরা জানান, আগামী 17 মে রোববার সকাল 8টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলবে প্যারেড। একটা ভালো সমাবেশ হবে ইনশাআল্লাহ, এটা ট্রাই করব। দ্বিতীয়ত হলো নতুন প্রজন্মকে অবশ্যই আমাদের আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব একসাথে করে আমরা জয়েন্টলি কাজ করতে হবে। আপনারা হচ্ছে আমাদের চেয়ে বেশি লোককে চিনেন। প্যারেড উপলক্ষে ব্যাপক প্রস্তুতির কথা জানান আয়োজকরা। প্যারেডে চঞ্চল চৌধুরী, তানজিন তিশা, রিচি সুলাইমান ও সজল নূর সহ বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত থাকবেন। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির সংগঠনগুলো অংশ নেবে। আমাদের কমিউনিটি এত বড় হচ্ছে, আমরা চাই যে প্রতি বছর আমরা সম্মান করতে পারি। এখানে কোনো পদ বা কোনো পজিশন থাকতে হবে বা আমার আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, এজন্য কখনো আমরা কমিউনিটির জন্য কাজ করিনি। আয়োজকরা জানান, প্যারেডের উদ্বোধক হিসেবে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও সিটি মেয়র জোহরান মামদানি এবং বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল বিচারক নুসরাত জাহান ও নিউ ইয়র্ক স্টেটের বিচারক সুমা সাইদকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা প্যারেডের সার্বিক সহযোগিতায় থাকবে বলে জানান সংগঠনটির সভাপতি ক্যাপ্টেন প্রিন্স আলম। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইতালির বিখ্যাত উফিজি গ্যালারিতে বড় ধরনের সাইবার হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। মূল্যবান শিল্পকর্ম ও রত্ন সুরক্ষায় নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। এমনকি কিছু সম্পদ সরিয়ে নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। ডিজিটাল নিরাপত্তার এই ঝুঁকি এখন ছড়িয়ে পড়ছে বাস্তব জগতেও। ইতালির ফ্লোরেন্সের ঐতিহাসিক উফিজি গ্যালারিতে বছরের শুরুতে একটি গুরুতর সাইবার হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে গ্যালারি নেটওয়ার্কে প্রবেশ করে সার্ভারগুলোতে প্রবেশাধিকার পায়। এতে উফিজির পাশাপাশি পালাজ্জো পিত্তি ও বোবলি গার্ডেন্সের সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা সার্ভারের কিছু অংশ খালি করে দেয় এবং সরাসরি গ্যালারির পরিচালকের ব্যক্তিগত ফোনে মুক্তিপণ দাবি করে বলে জানা গেছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, তারা প্রবেশ কোড, পাসওয়ার্ড, অ্যালার্ম সিস্টেম ও অভ্যন্তরীণ মানচিত্রের মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে। ঝুঁকি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পালাজ্জো পিত্তিতে থাকা গ্র্যান্ড ডিউকস ট্রেজারির মূল্যবান রত্ন সরিয়ে নেওয়া হয় ইতালির কেন্দ্রীয় ব্যাংকে। পাশাপাশি কিছু দরজা ও জরুরি নির্গমন পথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সংশ্লিষ্ট অংশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই হামলায় নিরাপত্তার সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যও হুমকিতে পড়েছে। কয়েক দশক ধরে সংরক্ষিত ফটোগ্রাফিক আর্কাইভের ডিজিটাল কপিও চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে দ্য বার্থ অব ভেনাস ও প্রিমাভেরার মতো বিশ্বখ্যাত শিল্পকর্মের ডকুমেন্টেশন। বিশ্লেষকদের মতে, সাইবার নিরাপত্তা ঐতিহ্য রক্ষারও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নাদিম মারজান, সময় সংবাদ। প্রকৃতির অপার সৌন্দর্যের দেশ ফিনল্যান্ড, আর সেই সৌন্দর্যের এক অনন্য উদাহরণ দেশটির পশ্চিম উপকূলের শহর পরি। শান্ত, চিমছাম এই শহর যেন ছবির মতোই সাজানো। ইতিহাস ঐতিহ্যের এই শহরকে আরও সুশোভিত করেছে বিখ্যাত উত্তেরি সমুদ্র সৈকত, যে সৈকতের এক পাশ শান্ত আর অন্য পাশে আছড়ে পড়ে উত্তাল ঢেউ। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্টে বিস্তারিত। হিমশীতল বাতাস,
তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় যেখানে দাঁড়িয়ে থাকা দায়, সেখানে প্রায় ঘন্টা দুয়েক পানির ঢেউ উপভোগ করছেন এক নাগরিক। হয়তো এভাবেই প্রকৃতির সুখ অনুভব করেন এখানের বাসিন্দারা। দৃশ্যটি ফিনল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত ছোট্ট শহর পরিতে। এই শহরের মূল আকর্ষণ প্রকৃতি আর নীরবতার মিশেল। অতি শান্তিপ্রিয় মানুষের বসবাস বলেও কথিত আছে। শহরের চারদিকে সবুজ পরিপাটি রাস্তা আর সাজানো গোছানো বাড়িঘর। কাঠের তৈরি বাড়িগুলো যেন ছবির ফ্রেমে বাঁধা। সময়ের পরিক্রমায় এখানকার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে অনেক বাংলাদেশি শিক্ষার্থী বাস করছেন পরিতে। পরি শহরটি ফিনল্যান্ডের অন্যান্য শহরের চাইতে খুবই গুছানো। এখানে থাকলে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই। যখন খুব একাকিত্ব মনে হয় তখন নদীর পাশে বা সমুদ্রের পাশে যাই। সমুদ্রের গর্জন আমাদেরকে সেই বাংলাদেশের কক্সবাজারের স্মৃতি মনে করিয়ে দেয়। শহরের কেন্দ্র জুড়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ক্যাথেড্রাল। নান্দনিক স্থাপনায় ধর্মীয় এই কেন্দ্রটি শহরের ঐতিহ্যের প্রতীক। প্রাচীন স্থাপত্য আর নিখুঁত নকশা যা সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে। এই শহরের সবচেয়ে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় স্থান বিখ্যাত উতেরি সমুদ্র সৈকত। যে সৈকতের এক তীর শান্ত নিরিবিলি, যেখানে বাতাস ছুঁয়ে যায় নরম বালুকা বেলা। আর অন্য পাশে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে অবিরাম, গর্জনে তৈরি হয় ভিন্ন রকম উত্তাল সৌন্দর্য। এমন বৈপরীত্যই এই সৈকতকে করে তুলেছে অনন্য। বলা হয় পরি শহর একই জায়গায় শান্তি আর শক্তির সহাবস্থান। 1558 সালে তৎকালীন সুইডিশ রাজ্যের অধীনে ফিনল্যান্ডে জন্ম নেয় এই শহর। পুরো নগর বারবার আগুনে পুড়েও আজ শান্তির নীড়ে রূপান্তর হয়েছে। বাংলা শব্দ পরি, যার আক্ষরিক অর্থের সাথে ফিনল্যান্ডের এই শহর পরির মিল না থাকলেও পরির যে অর্থ রূপে গুণে অনন্য বা সৌন্দর্য, সেটির কোনো অংশেই কম নেই এই শহরে। তার চাইতো উত্তর ইউরোপের সবচেয়ে সুন্দর যেই সমুদ্র সৈকত, সেটি এই শহরেই অবস্থিত। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ইরান যুদ্ধের প্রভাব পড়েছে কেনিয়ার ফুলের বাজারে। পরিবহন সংকট, ব্যয় বৃদ্ধির কারণে ফুল রপ্তানি ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন ফুল ব্যবসায়ীরা। কর্মসংস্থান হারাচ্ছেন অনেকেই। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের জেরে অস্থির বিশ্বের জ্বালানি খাত। যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নয় ফুলের বাজারও। কেনিয়ার ফুল রপ্তানি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। দেশটির ফুল খাতের মূল্য প্রায় $800 মিলিয়ন। মধ্যপ্রাচ্যের বাজারে রফতানি ব্যাহত হওয়ায় ফার্মগুলো ফুল বিক্রি করতে পারছে না। উৎপাদকরা বলছেন আগের মতো প্রতিদিন 4,50,000-এর মতো ফুলের স্টেম রফতানি হতো। এখন তা 1 থেকে 2 লাখ স্টেমের মধ্যে সীমিত। প্রায় অর্ধেক ফুলই নষ্ট হচ্ছে। মধ্যপ্রাচ্যে আমরা 20 থেকে 25% ফুল রপ্তানি করতাম। যুদ্ধ যদি চলতে থাকে তাহলে কোভিডের সময়ের থেকে পরিস্থিতি আরো খারাপ হবে। মধ্যপ্রাচ্য মূল বাজার না হলেও ইউরোপে রফতানি ব্যাহত হয়েছে। পরিবহন খরচ দ্বিগুণ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন প্রতি কেজি রফতানির খরচ এখন $5.8, যা গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ। গেল 3 সপ্তাহে এই খাতে ক্ষতি হয়েছে $4.2 মিলিয়ন। এর অর্ধেকই ফ্লাইটের অভাবে, বাকি অর্ধেক দেরি এবং শিপিং সমস্যার কারণে। চলমান পরিস্থিতি দীর্ঘ হলে সাপ্তাহিক ক্ষতি দাঁড়াতে পারে প্রায় $1.8 মিলিয়ন। কেনিয়ার ফুল খাতে 5 লাখের বেশি মানুষের কর্মসংস্থান। বিশেষজ্ঞরা সতর্ক করছেন দীর্ঘস্থায়ী সংকট চাকরি হ্রাস ও অর্থনৈতিক প্রভাব বাড়াতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। এবার হরমুজে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের। উদ্ধার অভিযান ও হামলা আলোচনায় প্রভাব পড়বে না বলছেন ট্রাম্প। ইরানের বিভিন্ন শহরে বোমা বর্ষণ। ইউক্রেনের খার্কিভে রুশ হামলায় নিহত অন্তত 6, আহত 24, 200-র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা হামলা কিয়েভে, প্রতিহতের দাবি মস্কোর। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর সকাল 10টার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।